সালাউদ্দিন সাহেব তিনি একটা ব্রিফিং দিলেন খুব 2-3 মিনিটের মধ্যে। তিনি যে যুক্তি দিয়েছেন সেই যুক্তিতে তো 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচনও কিন্তু সংবিধান পরিপন্থী। এটা জাতির সাথে প্রহসন বটে। 29 সনে নির্বাচন না হয়ে 26 সনের 12 তারিখে নির্বাচনে এটাও কি বৈধ? এটা জাতি জানতে চায়। গতকালকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, তাকে সহ মন্ত্রী পরিষদে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। অন্যান্য সরকারি দল এবং বাইরের যারা, বিশেষ করে জামাত ইসলামী সহ 11 দলের যারা পার্লামেন্ট মেম্বার হয়েছেন তাদের সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। সকলের জন্য দোয়া করছি যে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যার যে ভূমিকা রাখা দরকার সেই কাজগুলো তারা করবেন। তবে রাজনীতিতে এরকম কৌশলের নামে অপকৌশল, এটা আমাদের কাছে খুব ভালো লাগেনি। আমরা যারা একেবারে দলকানা নই, ভালো লাগেনি জানা তার কারণ হলো আগের দিন রাত্রের দিকে আমরা জানতে পেরেছি যে তারা, বিশেষ করে সরকারি দল, দুইটি শপথের সংস্কারের যে মেম্বার যারা ছিলেন তারা এই শপথের কথা ছিল, এটাতে তারা অংশগ্রহণ করেননি। আমার ভালোভাবে মনে পড়ে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এসে যখন রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেন, জনসভাগুলো শুরু করলেন, তখন প্রায় 9 থেকে 10টি বড় বড় জনসভা করলেন। সেই জনসভাগুলোতে তিনি হা ভোটের পক্ষে কখনো ক্যাম্পিং করেন নাই এবং দলীয় যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেননি। এক পর্যায়ে যে বিষয় নিয়ে টকশোতে কিছু কথাবার্তা আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, উদীয়মান ছাত্র নেতা, সেও কথা বলেছে যে আমরা এখনো কেন তারেক রহমান সাহেবের কাছে তার জবান থেকে হার পক্ষে ক্যাম্পিং দেখছি না। তো তারপরে তিনি রংপুর কোন একটি বড় সম্মেলনে হার পক্ষে তিনি ক্যাম্পিং করেছেন। বিষয়টি হলো, আমার কাছে প্রশ্ন জাগে যে জুলাই সনদের যে সংস্কারের যে সংশোধনী বা যে সনদ, সংস্কারের যে সনদ, এই সনদটি যেদিন দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে একেবারে মুক্ত ময়দানে প্রধান উপদেষ্টা তিনি পেশ করেছিলেন এবং এইটা সিগনেচার হয়েছিল, সেদিন কিন্তু লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিল। তো সেখানেও কিন্তু বিএনপির প্রতিনিধিরা, বাংলাদেশের সবচেয়ে বড় দল, আগেও পূর্ণ 10টি বছর ম্যাডাম খালেদা জিয়ার জীবদ্দশায় তিনি দেশ পরিচালনা করেছেন, যদিও সংস্কারের জন্য বা তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য আরেকটি নির্বাচনও তিনি করে প্রাইম মিনিস্টার হয়েছিলেন। তিনি আজকের কবরের জগতে চলে গেছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন। তো আমরা জাতির কাছে বিএনপির এই যে ব্যবহারটা, তিনি আজকের প্রধানমন্ত্রী তিনি কিন্তু হার পক্ষে ভোট চেয়েছেন। তো হার পক্ষে ভোট চাইলেন, হার মধ্যে যতগুলো ধারা, উপধারা, এগুলো এদেশের সচেতন নাগরিকরাও অনেকেই জানেন না যে এর মধ্যে কি বলা হচ্ছে। এই বিষয়টি আসলে একটু প্রশ্নবোধকও বটে, যেহেতু সত্য কথা বলা দরকার। এত ব্যাপক কথাগুলোর সাথে একীভূত করে এখানে হা আর না ভোট, তো হার না ভোটের ব্যাপারে তাহলে হায়ের পক্ষে ভোট চাওয়া, এটা কি সাধারণ জনগণ হায়ের পক্ষে বেশি ছিল এই জন্য সাধারণ জনগণের ভোট পাওয়ার প্রত্যাশায়, আকাঙ্ক্ষায় হায়ের পক্ষে ভোট চাইলেন? আর 17 তারিখে শপথের আগে গিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির মুখপাত্র বলতে পারি আমরা, সুশিক্ষিত মানুষ এবং প্রজ্ঞাসম্পন্ন মানুষ, যিনি এখন ষষ্ঠ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, জনাব সালাউদ্দিন সাহেব, তিনি একটা ব্রিফিং দিলেন খুব 2-3 মিনিটের মধ্যে, খুব অল্প সময়। সেই ব্রিফিং এ জাতি তাজ্জব হয়ে গেল। কি হলো? তো এই যে তাজ্জব হয়ে গেল, এটা তো আসলে রাজনীতিতে এরকম সিস্টেম আছে কিনা আমার জানা নেই। এটা জাতির সাথে প্রহসন বটে। আমি হচ্ছেন মানে আক্রমণাত্মক শব্দ প্রয়োগ করতে চাই না, এটা জাতির সাথে প্রহসনও বটে। আমরা বিএনপিকে আক্রমণাত্মক কথা আপাতত বলতে চাই না। আমি মনে করি যে বিএনপি অন্তত 15 দিন, 2 সপ্তাহ আমরা দেখব যে তারা সংবিধান সংশোধনী পর্যায়ের
পার্লামেন্ট মেম্বার হয়েছেন। 200, যতটুকু আমি যদি ভুল না করি, আরো বাড়ছে কিনা জানি না, 213 জন পার্লামেন্ট মেম্বার হয়েছেন। তো তাতে করে 200 জন মেম্বার হলেই তো সংবিধান সংশোধন করা যায়। এটি একটি বিষয়। সাগর ভাই, আপনার কল এসেছে। জি জি জি, না ঠিক আছে, বলুন। হুম। তো আমি খুব স্বল্প ভাষায় বলতে চাই যে জাতি অধীর আগ্রহে সচেতন যারা, তারা তাকিয়ে আছে, বিশেষ করে ছাত্র জনতা, উদীয়মান ছাত্র জনতা যারা এবছর প্রায় 4 কোটির মতো নতুন ভোটার, যারা বিগত দিনগুলোতে 24, 18, 14, 8, এই সময় 8-এর সময় ভোটার হয়নি, 14তেও ভোটার হয়নি, 18তেও হয়নি, 24-এর আগে এখন ভোটার হয়েছে, তারা ভোট দিতে পারেনি। প্রশ্নটা হলো যে যেই যুক্তিটা দেখিয়েছে জনাব সালাউদ্দিন আহমেদ, আহ, সেই যুক্তিটাকে আপনি কেন মানতে পারছেন না, বা যে কেন মানুষ মানতে পারছে না? একটা একটা বড় অংশের মানুষ, বিশেষ করে যারা 11 দল পন্থী মানুষরা যারা রয়েছেন জামাতের জোটের সাথে, তারা কেন তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমরা যে জিনিসটার, যেই পরিষদের মেম্বার না আমরা, সেই পরিষদের আমরা কিভাবে এসে তাদের সাথে একমত হই, এবং আমরা এটাকে অবশ্যই একটা পার্লামেন্ট মানে সাংবিধানিক উপায়ে আমরা পরবর্তীতে বা দেখে এটার বিরুদ্ধে বিষয়ে ব্যবস্থা নিব। কিন্তু এই ফাঁকে তো একটা বিপরীত অবস্থান নিয়ে নিয়েছে। আমি বুঝতে পেরেছি, জাতীয় বুঝতে পেরেছে। তিনি সেখানে কি বলেছেন এটা কিন্তু ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ওই ওই কথাটুকু। এটা বারবার দেখেছি, বারবার শুনেছি। খুব বেশি সময় তিনি বক্তব্য দেন নাই। তো এটা একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো, তিনি যে যুক্তি দিয়েছেন, সেই যুক্তিতে তো 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচনও কিন্তু সংবিধান পরিপন্থী। আজকের অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এটাও সংবিধান পরিপন্থী, যেহেতু 2011 সনের 30শে জুন, যদি আমি ভুল না করি, মে বা জুনের যে সর্বশেষ অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংবিধান সংযোজন বিয়োজন করে যা করা হয়েছে, সেই সংবিধান যদি এখনো অটুট থাকে, একেবারে স্থায়ী থাকে, কোনো যদি কাটছাট না হয়, তাহলে সেই সংবিধান তো আমাদেরকে প্রমাণ করছে, এই জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে ইউনূস সাহেব, ডক্টর প্রফেসর ইউনূস সাহেব সহ এই যে উপদেষ্টা পরিষদ যারা ছিলেন কালকের শপথের আগ পর্যন্ত, নূতন সরকারের ক্যাবিনেটের পার্লামেন্ট মেম্বার এবং ক্যাবিনেট মেম্বাররা শপথের আগ পর্যন্ত, সেই সরকারও কিন্তু সংবিধানের আলোকে অবৈধ। তাহলে সেই সরকারের অধীনে 29 সনে নির্বাচন না হয়ে 26 সনের 12 তারিখে নির্বাচনে, এটাও কি বৈধ? এটা জাতি জানতে চায়। আমরা অবৈধ আমি না বললেও এটা আইনের ফাঁকা ফোকরা আছে, এটা কি বৈধ? তাহলে এই নির্বাচনে যারা পার্লামেন্ট মেম্বার হলেন, তারা এটাকে মেনে নিলেন, 213 জন তারা শপথ নিলেন, ক্যাবিনেট গঠন করলেন। আজকে ক্যাবিনেট মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছে সচিবালয়। তাহলে এগুলো কি বৈধ? ওইটা বৈধ না, এইটা বৈধ। তার মানে হলো, আমি একটা শব্দ, একটা সেন্টেন্স বলবো, সে সেন্টেন্সটা এরকম একটা সাহিত্যের ভাষায় দেখেছিলাম যে বিড়ালের ঘুম ভাঙে না, কামারের হাতুড়ির প্রচন্ড শব্দে বিড়ালের ঘুম ভাঙে না, কিন্তু কই মাছের মাথা যখন দুই দাঁতের মাঝখানে মস্ত করে চাপ দিয়ে শব্দ হয়, তখন বিড়ালের ঘুম ভেঙে যায়।